বাংলার ইতিহাসে শেষ স্বাধীনতার নাম সিরাজ। নবাব সিরাজদৌল্লা 1757 সালে এই পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ইংরেজদের হাতে। নেপোলিয়নের যেমন ওয়াটারলু, তেমনি সিরাজ হচ্ছেন এই বাংলার ক্ষেত্রে। এবারে 2024-এর ভোটে বহরমপুরে মুর্শিদাবাদের অধীর চৌধুরীর গড় অক্ষত থাকে কিনা সেটাই দেখার জন্য আমাদের এবার মুর্শিদাবাদে ভোটের ভবিষ্যতের যাত্রা। মুসলিম অধ্যুষিত এই জেলায় 3টি লোকসভা কেন্দ্র, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এবং বহরমপুর। 2019-এর লোকসভা ভোটে মুর্শিদাবাদ আর জঙ্গিপুর গিয়েছিল তৃণমূলের ঝুলিতে। বহরমপুর জিতেছিলেন অধীর চৌধুরী। আরও স্পষ্ট করে বললে বহরমপুরে নিজের দুর্গ টিকিয়ে রেখেছিলেন অধীর। মুর্শিদাবাদের শেষ নবাব সিরাজদৌল্লা শেষ পর্যন্ত নিজের গড় টেকাতে পারেননি। এবারে অধীর কি পারবেন তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে? মুর্শিদাবাদে গঙ্গার ভাঙন প্রবল। অধীর কি টিকিয়ে রাখতে পারবেন তার সাম্রাজ্যের এই ভাঙন? তার কারণ রীতিমতো কোণঠাসা বহরমপুরের একদা রবিনপুর। এই ভাঙনে তৃণমূলের এই জোয়ারে তার ভাঙন টিকিয়ে রাখাই তার কাছে বড় চ্যালেঞ্জ, যা কিন্তু অত্যন্ত কঠিন এবারের লড়াই অধীর চৌধুরীর কাছে। আমি তো জীবনে চ্যালেঞ্জকে খুব পছন্দ করি। সেই চ্যালেঞ্জ লাল হোক, সবুজ হোক, গেরুয়া হোক, যে চ্যালেঞ্জই হোক, চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমি বড় হয়েছি। তাই আগামী দিনে আমি চ্যালেঞ্জ ছাড়া বাঁচতে পারবো না। আর আমি খুব এনজয় করি যখন কোনো চ্যালেঞ্জ আমার সামনে এসে খাড়া হয়, কারণ আমি স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে সাঁতার উঠি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায় গত 3 দশকে 3 জন মুখ্যমন্ত্রী দেখে ফেলেছে পশ্চিমবঙ্গ। বহরমপুর এর সাংসদ একজনকেই দেখেছে, অধীর চৌধুরী। কোন ম্যাজিকে? কোনো ম্যাজিক ট্যাজিক কিছু না, আমি কোনো ম্যাজিক ট্যাজিক জানি না। সাধারণ মানুষের আশীর্বাদ, দুয়া, সহযোগিতা, তাদের কাছে আমি হয়তো আমার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পেরেছি। অন্তত সঠতা, চুরি, বাটপাড়ি, ছাঁচড়ামি, ছলনা, প্রতারণা করিনি। বাকি আমার কিছু নেই। আমি পড়াশোনাও জানি না তেমন। বাকি আমি কোনো কায়দা কানুন জানি না। আমার কাছে কোনো জাদুও নেই, কোনো ম্যাজিকও নেই। বাংলার রাজনীতিতে দীর্ঘ সময় কাটিয়েছেন আপনি। অনেক উত্থান দেখেছেন, অনেক পতন দেখেছেন, বামেদের জৌলুস দেখেছেন, তৃণমূলের দাপট দেখেছেন। কতটা বদলেছে এ রাজ্যের রাজনীতি? এ রাজ্যের রাজনীতি সম্পূর্ণ বদলে গেছে। এখন ভালো লোক আর কেউ রাজনীতি করতে আসছে না। সব থেকে দুর্ভাগ্য এটা। না কলেজ আপনি দেখবেন ছাত্র রাজনীতি করতে চাইছে, না পাড়ায় দেখবেন কোনো ভালো ভাবমূর্তির মানুষ রাজনীতি করতে আসছে। এটা সমাজের জন্য বড় ভয়ঙ্কর দিন আসছে বলে আমি মনে করি। কারণ ক্রমশ রাজনীতিটা সরকারি দলের নেতৃত্বে লুম্পেনদের হাতে চলে যাচ্ছে, অর্থাৎ লুম্পেনাইজেশন হয়ে যাচ্ছে। অদিতা, এই রাজ্যে কোন কোন আসনে জয়ের মানে সম্ভাবনা দেখছেন আপনি? মুর্শিদাবাদে কংগ্রেস আমাদের সঙ্গে বামেদের আসন সমঝোতা হয়েছে। মুর্শিদাবাদে এখানটায় আমরা 3টে আসনে আমরা জিতছি। আমি বলে দিয়েছি, দিদি আপনি শুনে নিন, মুর্শিদাবাদের 3-এ 3। মুর্শিদাবাদে এসে অধীর চৌধুরীর নাম নিলে কয়েকটা কথা শোনা যায়। বহরমপুরের রবিনহুড, মুর্শিদাবাদের আবেগ। সেই অধীর চৌধুরী এবার তো রেগে যাচ্ছেন না? যদি রবিনুর ক্যারেক্টার সাথে রাখবেই না, কিন্তু আপনি তো সাধারণত রাস্তায় নামে এত এত লোকজনের প্রতিক্রিয়া আপনি কোথাও কিছু করিনি তো। আপনাদের যেটা মনে হচ্ছে সেটা ডিটেলসটা না পাওয়া যায়, এটাকে আপনার একটা দেবেন, একটা ইস্যু বাড়াবেন। কোথাও কিছু প্রতিক্রিয়া নেই। একটা কথা আপনি বারবার বলছেন, বহরমপুর জিততে না পারলে রাজনীতি ছেড়ে দিবেন। আপনি এতটাই কনফিডেন্ট? ওইভাবে বলিনি। যখন আমাকে চ্যালেঞ্জ করে তখন বলেছি।
দিদি চ্যালেঞ্জ করছে, খোকাবাবু চ্যালেঞ্জ করছে, তাই আমি বলেছি দিদি বা খোকাবাবু আপনারা এসে বহরমপুরে দাঁড়ান, অথবা বহরমপুরে আপনাদের যে প্রার্থী দাঁড়িয়েছে তার হয়ে আপনারা কবুল করুন যে সেই প্রার্থী হারা মানে দিদির হারা, সেই প্রার্থী হারা মানে খোকাবাবুর হারা। আমি এই জায়গাটায় বলছি, এটা বোঝার চেষ্টা করব। বাঙালি সভাপতি লাজুক, সেই বাঙালিকে দুবারই জামা খুলে ওড়াতে দেখা গিয়েছিল, একবার লর্ডসের ব্যালকনিতে আর একবার মুর্শিদাবাদে। সেই অধীর চৌধুরী কি একই রকম আছেন নাকি ঈশ্বর বিদ্ধ হয়েছেন? সে এবার কি কথা, সে একটা অত বড় ক্রিকেটার, তার সঙ্গে আমার কেন তুলনা করবে? আমরা এখানটায় আমরা দেখুন ইমোশনাল, যখন যেটা হয় তখন সেটা করি, ওসব বুঝে শুনে কিছু করি না, হয়তো কোনো কারণে জামা উড়ানোর ভালো লেগেছে উড়িয়েছি। আপনাকে তো মোদিজি পার্লামেন্টে দাঁড়িয়েও চ্যালেঞ্জ করেছেন যে কংগ্রেস 40 পেরোতে পারবে না, কি অধীরজি কি? না না, ওটা তো আপনাদের এও করেছে, মমতা ব্যানার্জি করেছে। আপনার মোদি বলেছে 370, 400 অনেক কিছু বলেছে। মোদিকে আমরাও চ্যালেঞ্জ করেছি পার্লামেন্ট। অজিতদা, রাজনীতিক হিসেবে আপনি সফল, টানা 25 বছর নিজের কেন্দ্র ধরে রাখা এত সহজ ব্যাপার নয়। লোকসভায় দলকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু অধীর চৌধুরীর স্বপ্ন কি, সেটা কি আদৌ পূরণ হয়েছে? এটা কখনো পূরণ হয় না, এটা তো অপূরণীয়, চলতে থাকবে। গত কয়েক দশক ধরে মুর্শিদাবাদের রাজনীতি মানেই অধীর চৌধুরী, অধীরকে জেতানোর লড়াই, অধীরকে হারানোর লড়াই। রাজ্যে কংগ্রেসের জমানা শেষ হয়ে গিয়েছে, কিন্তু মুর্শিদাবাদে কংগ্রেসের জমানা অধীর চৌধুরীর হাত ধরে এখনো বহমান। তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি এবং বহরমপুর থেকে টানা 5 বারের সাংসদ। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। এক সময়ের ঘনিষ্ঠ সঙ্গী সাথীরা বিরোধী পক্ষে নাম লিখিয়েছে। মুর্শিদাবাদের লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা সর্বত্রই ডালপালা বিস্তার করেছে তৃণমূল কংগ্রেস। তা সত্ত্বেও মুর্শিদাবাদে নামলে এখনও চ্যালেঞ্জের নাম অধীর চৌধুরী, এখনও বিরোধীদের টক্কর দিতে পারেন তিনি। 21-এর ভোটের ফলের নিরিখে অনেক ভোটে পিছিয়ে রয়েছেন অধীর চৌধুরী। 2019 সালে এই বহরমপুর লোকসভা কেন্দ্র অধীর চৌধুরী জিতেছিলেন 80,000 ভোটে, কিন্তু তার মধ্যে শুধুমাত্র 90,000-এর লিড দিয়েছিল এই বহরমপুর শহর। কিন্তু পরবর্তীকালে 21-এর ভোটে বহরমপুর চলে গেছে বিজেপির হাতে, এবং বহরমপুর শহরের আশপাশের সমস্ত পুরসভা এবং পঞ্চায়েতও তৃণমূলের দখলে। ফলে অধীরের লড়াই রীতিমতো কঠিন, তাই তো সুমন? এই লোকসভাটায় যে 56% মতো মুসলিম ভোট আছে, তার উপর অবশ্যই তৃণমূলের ভাগিদারির মানে আশা অনেক বেশি। কারণ তৃণমূল ইতিমধ্যেই জেলার 22টার মধ্যে 20টা বিধানসভা পেয়ে গিয়েছে, এবং গোটা রাজ্যেই দেখা যায় যে সংখ্যালঘুরা একটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্ভর করে। বিশেষ করে সিএএ বা যেভাবে নরেন্দ্র মোদী রোজ বিজেপি নেতা হিসেবে সংখ্যালঘুদের আক্রমণ করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিমদের জন্য বুক চিতিয়ে দাঁড়ানোটা অবশ্যই সংখ্যালঘুদের কাছে বাড়তি আশা ভরসার বিষয়। অধীরকে হারাতে তৃণমূলের বাজি ইউসুফ পাঠান, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, কিন্তু ক্রিকেটের ম্যাচ উইনার কি পারবেন তৃণমূলের পতাকা তুলে ধরতে এই বহরমপুরে? তার অনেকটাই কিন্তু নির্ভর করছে ভোট কাটাকাটির অঙ্কের ওপরে। यूसुफ भाई, स्वागत है नेटवर्क 18 में। क्या लग रहा है इस बार? मैं पहली बार ही कैंडिडेट बना हूँ और पहली बार इलेक्शन लड़ रहा हूँ, लेकिन जब से मैं यहाँ पर आया हूँ तो यहाँ के लोगों ने बहुत ही पॉजिटिव एनर्जी के साथ मुझे वेलकम किया है और अपने घर के सदस्य की तरह मुझे यहाँ पे रखा हुआ है। तो जहाँ पे भी जाता हूँ मैं, तो उनका यही कहना है कि अब हम आपको यहाँ से जाने नहीं देंगे, आपको हमारे पास ही रखेंगे। आप क्रिकेट में कई सारी टूर्नामेंट जीते हो, वर्ल्ड कप जीते हो, आईपीएल जीते हो, तो ये जो चुनाव कितना टफ लग रहा है? नहीं, बिल्कुल अलग फील्ड है, लेकिन जीतना मैंने हमेशा सीखा है। आपका जो कंपटीटर है यहाँ का कांग्रेस का अधीर चौधरी, बीजेपी का भी है, तो किसको आप सबसे टफ कंपटीटर समझते हो?
मैं दोनों को रिस्पेक्ट करता हूँ। पार्लियामेंट जाके आपका पहला काम क्या होगा? बहुत सारे काम हैं, अब कहाँ से स्टार्ट करूँगा वो सोचना है, क्योंकि सबसे पहले यहाँ पे मैंने जब बात किया लोगों से तो उनको दिक्कत होता है, ट्रेन के लिए दिक्कत होता है, तो मैं वहाँ जाके अपील करूँगा कि यहाँ के जो लोग हैं बहुत लंबा सफ़र करते हैं और काफ़ी लोग लंबा जाते हैं, तो जहाँ उनका जाने का रास्ता है वो थोड़ा आसान हो जाए, तो एक ट्रेन के लिए यहाँ पे अपील करूँगा पार्लियामेंट में जाके। ये सीट 25 साल में तृणमूल ने कभी नहीं जीता, तो आपका क्या सोच है? पठान जो है ना, वो बड़ी हिस्ट्रिकल जो जंगे हैं उन्होंने लड़ी है और वो जीते हैं। आपके भाई आएंगे, इरफान भाई, आपके लिए कैंपेन के लिए? इरफान भाई अभी बिजी है, आईपीएल में काफ़ी बिजी है, तो जब भी उनको वक्त मिलेगा तो इंशाल्लाह ज़रूर आएंगे, लेकिन वो प्रॉमिस नहीं कर सकता मैं, क्योंकि वो भी काम कर रहे हैं। कीर्ति आजाद की कैंपेन के लिए आप जाएंगे? पार्टी बोलेगी जाने के लिए तो बिल्कुल जाऊंगा। कीर्ति भाई आएंगे आपके लिए? बिल्कुल वो भी आएंगे। 2011 সালে ক্ষমতার পালাবদল দেখেছে পশ্চিমবঙ্গ, কিন্তু 2011 সালে ঘাসফুল ফোটেনি মুর্শিদাবাদে। 2014 পার্লামেন্ট নির্বাচন, 2016 বিধানসভা নির্বাচন, দুটি নির্বাচনই তৃণমূল এখানে দাগ কাটতে পারেনি। আরও গাঢ় হয়েছে তৃণমূলের সাম্রাজ্য গোটা রাজ্য জুড়ে, কিন্তু তৃণমূল এই মুর্শিদাবাদ জেলায় তেমন প্রভাব ফেলতে পারেনি। প্রথম প্রভাব ফেলে তৃণমূল 2021 সালে। 2021-এর বিধানসভা ভোটে এই জেলার 22টি কেন্দ্রের মধ্যে 20টি নিজেদের দখলে নেয় তৃণমূল, 2টি পায় বিজেপি। এবারের লোকসভা ভোটে তৃণমূলের টার্গেট বহরমপুর, আরও বিশেষ করে বললে অধীর রঞ্জন চৌধুরী। সুমন, অধীর হচ্ছেন এই মুহূর্তে তৃণমূলের সবথেকে বড় টার্গেট এবং বহরমপুর জেতা তৃণমূলের একটা বড় লক্ষ্য। প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে অধীর চৌধুরীর যা ভাষা তা প্রায় বিজেপির সমর্থক। ইভেন ইডি সিবিআই রেডের ক্ষেত্রে অধীর যেভাবে তৃণমূল সরকারের সমালোচনা করেছেন বা তৃণমূল নেতাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির হানাকে সমর্থন করেছেন, তাতে সরাসরি তৃণমূল নেতৃত্ব কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন যে 2019-এ এই জেলা থেকে 2টো লোকসভা এবং 2021-এর বিধানসভায় এই জেলা থেকে 20টা বিধানসভা আসন পেয়ে যাওয়ার পরে অধীরের পতন হলেই এই জেলা তৃণমূলের। ফলে এই জেলাকে দখল করে নিয়ে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক আধিপত্য তৃণমূল কায়েম করতে চায়, সেটাতে একদম জোরালোভাবে স্ট্যাম্প দিতে চায় তৃণমূল। একই সঙ্গে 2019-এর লোকসভা নির্বাচনে এই জেলার 2টি কেন্দ্র তৃণমূল পেয়েছিল, একটি কংগ্রেস পেয়েছিল। অধীর নিজের গড় টিকিয়ে রাখতে পেরেছিলেন, কিন্তু পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের নিরিখে যদি দেখা যায়, অধীর কিন্তু ছোট হতে হতে একদম কোণঠাসা হয়ে পড়েছেন। আমার একটা অধীর চৌধুরীর সাক্ষাৎকার মনে আছে, 2021-এর বিধানসভার নির্বাচনের পর তিনি বলেছিলেন, এরপর তো আমি নিজেকে সাংসদ বলে মনে করতে পারছি না। সত্যি বিধানসভার নিরিখে অধীর চৌধুরী তার বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রায় 3.5 লক্ষ ভোটে পিছিয়ে আছে। মুর্শিদাবাদ জেলা, যেখানে সংখ্যালঘুদের ভোট বেশি, সেখানে সংখ্যালঘুদের তো একটা প্রবণতা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঝুঁকে পড়ে। সেই অর্থে বলতে গেলে এই জেলা পশ্চিমবঙ্গের এমন একটা জেলা যেখানে মাইনরিটি ডমিনেটেড বলা যায়, মাইনরিটি ভোট ব্যাংক অনেক বেশি। সুতরাং এই জেলার 3টি লোকসভা কেন্দ্রের মোটামুটিভাবে মাইনরিটি ভোটই ডিসাইডিং ফ্যাক্টর। হ্যাঁ, এবং আশ্চর্য তাৎপর্যপূর্ণভাবে যে বহরমপুর, সেখানে গত স্বাধীনতার পর থেকে কোনোদিন কোনো মুসলিম প্রার্থী জেতেননি। এবার যদি তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান জেতেন, তাহলে কিন্তু যে জেলায় 64% মুসলিম জনসংখ্যা রয়েছে তাদের প্রতি একটা সুবিচার হবে। সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন তার নিজের লোকরা। নিজেদের লোকেদের হাতেই পরাজিত হতে হয়েছিল সিরাজদৌল্লাকে। তার মৃত্যুর পর তার ছিন্ন ভিন্ন দেহ ঘোরানো হয়েছিল মুর্শিদাবাদের অলিতে গলিতে। মুর্শিদাবাদের মাটিতে লেখা রয়েছে সেই বিশ্বাসঘাতকতা,
ইতিহাস। মুর্শিদাবাদের রাজনীতিতেও রয়েছে বিশ্বাস আর অবিশ্বাসের দ্বন্দ্ব।